হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে যুক্তরাষ্ট্রের সর্বত্র ফ্লুর যে বিস্তৃতি, এটা মহামারীর মতো বিস্তৃত হচ্ছে, লক্ষণ এবং এর প্রতিকার, এই বিষয়টি আজকে আলোচনা করব। ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক, যুদ্ধের ইতি হবার আশ্বাস তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশ ভারত উত্তেজনা এবং এই উত্তেজনার কারণ কি এবং এর ইতি কোথায়, এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। টোকেন থেকে সাবওয়ে কার্ড, 31 ডিসেম্বর ইতি ঘটছে মেট্রো কার্ডের, শুরু হচ্ছে অমনি ট্যাপ কার্ড, এই বিষয়টি আজকে জানবো। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর নির্জর সাকিব, ইব্রাহিম চৌধুরী খুকন এবং সাথে আছেন নাজমুল হাসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ রবিবার, ডিসেম্বর মাসের 28 তারিখ, শেষ রবিবার এই 2025 সালের। আর মাত্র 3 দিন তারপরে নতুন বর্ষের আগমন সমগ্র বিশ্বে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আজ সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন 95%। একেবারে সংখ্যা হিসাব করে তিনি বলেছেন যে তিনি আশাবাদী ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি অর্জন করা সম্ভব হবে, এবং তিনি এমন একটি ধারণাও দিয়েছেন যে এই জন্য তিনি ইউক্রেনও যেতে পারেন। এবং সেই কথাটা জেলেনস্কির সাথে তার মায়ামিতে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সাথে যৌথ সংবাদ সম্মেলন করেছেন সাথে নিয়ে মারে লাগোতে, এবং তিনি বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে শেষ পর্যন্ত এই শান্তি চুক্তিটি স্বাক্ষর করা সম্ভব হচ্ছে কিনা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, একটু আগে আমি বললাম 95% তিনি নিশ্চিত যে এই ব্যাপারে একটি সমাধান সম্ভব হবে। তবে আহ, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আহ যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবেই ইউক্রেনের পাশে রয়েছে, এবং ইউক্রেনের যে নিরাপত্তার বিষয়টি জেলেনস্কির মাথায় ঘুরপাক খাচ্ছে, সেই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিশ্চিত করেছেন। এবং ডনবাসের ব্যাপারে আপনারা জানেন, ডনবাস একটি এলাকা যে ইউক্রেনের পূর্বাঞ্চলের যে এলাকাটি, সেই এলাকাটি এখন শান্তি আলোচনার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন একটি ধারণা করা যাচ্ছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি আগে বলেছেন যে আহ, যে যুক্তরাষ্ট্র যে প্রস্তাবটি দিয়েছে ডনবাসের ব্যাপারে, সেটি কিছুটা নমনীয়, এবং এই ব্যাপারে এখনো সমাধানের একটি সূত্র হয়তো খুঁজে পাওয়া যাবে ডনবাসের ব্যাপারে। তবে তবে রাশিয়া যে দাবিটি করেছে যে তাদের জমির প্রয়োজন, জমির মাধ্যমেই তারা শান্তি অর্জন করতে চায়, সেই ব্যাপারটি নিয়ে ইউক্রেন এখন আর তেমন চাপাচাপি করছে না। কিছু জমি হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শে হোক, প্রেসিডেন্ট ট্রাম্পের চাপেই হোক, আহ ইউক্রেন শান্তি অর্জনের ক্ষেত্রে কিছুটা জমি ছাড় দিতে রাজি আছে, এমনই একটি ইঙ্গিত পাওয়া গিয়েছে, যদিও সরাসরি জেলেনস্কি সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি সাংবাদিকদের কাছে। তবে তারা যে দুজনে মিলে যে কথাটি বলেছেন যে ডনবাসের ভবিষ্যৎটি এখনো নির্ধারিত হয়নি, তবে কিছু একটা হয়তোবা সেক্ষেত্রে আপোষ করার একটা ইঙ্গিত তারা দুজনেই রেখেছেন। তবে এবং এমনও সম্ভাবনা দিয়েছেন যে এই ব্যাপারে তারা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছেন, যে এই বিষয়টা নিয়ে যেহেতু কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে, জটিলতা নিরসনে তারা অনেকটা অগ্রসর হয়েছেন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে সফর করার জন্য প্রস্তুত রয়েছেন, এই চুক্তি স্বাক্ষর করার জন্য। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে শান্তি চুক্তি হবে সেটি ইউক্রেনই হবে, এমন ইউক্রেনই সেই চুক্তিটি স্বাক্ষর করা হবে, এমন একটি ইঙ্গিত প্রেসিডেন্টের সেই সম্ভাবনা থেকে পাওয়া গেল। সাবেক স্পিকার, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্পিকার, যাকে এখন স্পিকার এমিরেটাস বলা হয়, ন্যান্সি পেলোসি আজকে এবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে বলেছেন, এবিসি নিউজের জন কার্লকে তিনি বলেছেন যে 2026 সালের যে মিড টার্ম নির্বাচন আগামী বছর, অর্থাৎ আর দিন কয়েক পরেই যে 26 সাল আসছে, সেই 26 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে মিড টার্ম, সেখানে ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। এবং নিউ ইয়র্কের ডেমোক্রেট দলীয় সদস্য হাকিম জেফরিস পরবর্তী স্পিকার হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ পাবেন, এটি আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে। প্রেসিডেন্ট ট্রাম্প আর 1 বছর মেয়াদ পূর্তি হওয়ার আর কয়েকটি সপ্তাহ মাত্র বাকি রয়েছে, এবং বছর শেষে তার
কর্মকাণ্ডের ব্যাপারে যে জরিপটি আজকে প্রকাশিত হয়েছে, সর্বশেষ জরিপ, তাতে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের 36% মানুষ আমেরিকান, 36% আমেরিকান যারা এই জরিপে অংশ নিয়েছেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম যেভাবে তিনি চালিয়ে যাচ্ছেন তাতে সমর্থন করেন। এবং এটি গ্যালাপ পোলে 36% প্রেসিডেন্টের চাকরির যে পারফরমেন্স সেটিকে অনুমোদন করেন। এবং তার মধ্যে 89% হচ্ছে রিপাবলিকান, অর্থাৎ রিপাবলিকানদের যারা এই জরিপে অংশ নিয়েছেন, গ্যালাপ পোল, তাতে 89% রিপাবলিকানই সমর্থন করেন প্রেসিডেন্ট ট্রাম্পের চাকরি কার্যক্রমকে। তবে 3% ডেমোক্রেটও কিন্তু এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমকে সমর্থন করেন। এবং ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বতন্ত্র অংশগ্রহণকারী জরিপে তারা, তাদের মধ্যে 25% প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম এবং ভূমিকাকে সমর্থন করেন। আরেকটি জরিপ পাওয়া গিয়েছে ইকোনমিস্ট এবং ইউ গভর্নমেন্ট থেকে। তারা সেখানে দেখা যাচ্ছে, যেটি ডিসেম্বরের 20 থেকে 22 তারিখের মধ্যে সম্পন্ন করা হয়েছে সেই জরিপটি, তাতে দেখা যাচ্ছে 39% আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাকে সমর্থন করে এবং 57% এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম কিংবা তার প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্ব পালনের বিভিন্ন কর্মসূচি কিংবা পারফরমেন্স সমর্থন করেন না। 57%, 39% সমর্থন করেন ইকোনমিস্ট এবং ইউ গভর্নমেন্টের যৌথ জরিপে। এবং এতে দেখা যাচ্ছে যে নেগেটিভ রেটিং, যেটা নেট রেটিং বলা, 19। তবে আরেকটি জরিপ, যেটা রিয়েল ক্লিয়ার জরিপ, তাতে দেখা যাচ্ছে সমগ্র যুক্তরাষ্ট্রের জাতীয়ভাবে এই জরিপটি নেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে সামান্য ব্যবধানে তারা 43% আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকাকে গত প্রায় এক বছর ধরে তিনি যে দায়িত্ব পালন করেছেন, 43% সেটি তার কার্যক্রম কিংবা তার দায়িত্ব পালনের ভূমিকাকে সমর্থন করে। আপনারা জানেন প্রতি বছরই পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ থাকে নিউ ইয়র্ক সিটির উপরে ডিসেম্বর মাসের 31 তারিখে। টাইমস স্কোয়ারে যে বল ড্রপিং হয়, নতুন বর্ষকে আবাহন করা, নতুন বর্ষের আগমনীতে টাইমস স্কোয়ার যে উৎসব মুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, সারা বিশ্বের টেলিভিশন দর্শক এবং নিউ ইয়র্কবাসী সেটি প্রত্যক্ষ করে থাকেন। তবে এবার একটু ব্যতিক্রম হচ্ছে সেই বল ড্রপিং এ দুইবার বলটি করা হবে। প্রথমবার ড্রপ করা হবে 11:59 থেকে 12:01 মাঝখানে। সেটি হচ্ছে নববর্ষ 2026 সালকে স্বাগত জানাতে। এর 4 মিনিট পরে 12:04 আরেকবার বলটি ড্রপ করা হবে। তবে এবার নববর্ষকে আগমন করার আহ্বান জানার জন্য এবার করা হবে আমেরিকার 250তম বার্ষিকীর সূচনা লগ্নে। আমেরিকার বয়স 250 বছর হতে যাচ্ছে এবং সেই সময় দ্বিতীয় বলটি ড্রপ করা হবে 12:04 এবং সেই বল ড্রপের সময় সেটি 60 সেকেন্ডের একটি সিগন্যাল থাকবে এবং সেটা একটি ভিডিও প্রদর্শিত হবে। এবং সেই 2050 আমেরিকা 250 এই ধরনের একটি ডিজাইনের নিচে এটা, এবং সেটি তার নিচেও যদি 2026 থাকবে, কিন্তু তার 250 বছর পূর্তি উপলক্ষে সেই বলটি ড্রপ করা হবে এবং সেই বলের সাথে একটি ভিডিও সবাই দেখতে পাবেন সারা বিশ্বব্যাপী। আমেরিকা টার্নস 250, আমেরিকার বয়স 250 বছর হচ্ছে এবং লাল, সাদা এবং নীল রঙের একটি কনফেটি আকাশ থেকে উপর থেকে নেমে আসবে। ডিনামিক পিরো ফিনাফাইন্ডল সেটের মতন করে সেটি সাজানো একটি বল, সেটি নামবে এবং এবং তার বাজানো হবে আমেরিকা দি বিউটিফুল। এবং সেই রে চার্লসের সেই গানটি আবারও বাজানো হবে, আমেরিকা দি বিউটিফুল। নিউ ইয়র্কের সাবওয়ে আপনারা জানেন, একটু আগে তারা আপনাদের জানিয়েছেন যে প্রায় 30 বছর পর 1994 সালে, এর আগে নিউ ইয়র্ক সিটি সাবওয়েতে টোকেন ব্যবহার করা হতো এবং এর আগে হয়তো অর্থ দিয়ে, মানে একটু কয়েন দিয়েও সাবওয়ে অপারেশন করার তথ্য আমরা জেনেছি। কিন্তু আমি যখন যুক্তরাষ্ট্রে আসি 81 সালে, তখন ছিল টোকেন এবং সেই টোকেনটি 1994 সালে টোকেনের পরিবর্তে চালু করা হয় মেট্রো কার্ড। এবং সেই মেট্রো কার্ড শেষবারের মতন বিক্রি করা হবে ডিসেম্বরের 31 তারিখ। 31 তারিখের পরে আর কোনো সাবওয়ে ভেন্ডিং মেশিনে কিংবা সাবওয়ে টিকিট সেন্টারে মেট্রো কার্ডটি আর পাওয়া যাবে না। তবে যাদের কাছে মেট্রো কার্ড থাকবে তারা সেটি ব্যবহার করতে পারবেন যতক্ষণ পর্যন্ত সেই মেট্রো কার্ডে অর্থ থাকবে। কিন্তু নতুন ভাবে সেই মেট্রো কার্ডের অর্থ
জমা দেওয়া যাবে না। আর তখন জানুয়ারির 1 তারিখ থেকে শুধুমাত্র অমনি কার্ডে আপনারা ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে অমনি কার্ডে রিফিল করা যাবে, অর্থাৎ অর্থ যোগান দেওয়া যাবে। অমনি কার্ড প্রথা চালু করা হয়েছে 2019 সাল থেকে ধীরে ধীরে, এবং 2025 প্রায় 6 বছর পর নিউ ইয়র্ক সিটি ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে সাবওয়ে এবং বাস যারা ভাড়া প্রদান করা হয়, প্রায় 95% মানুষই এখন সেই অমনি কার্ড কিংবা তাদের ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ আইফোন কিংবা অন্যখানে ওই স্মার্টফোনের মাধ্যমে তারা এখন নিউ ইয়র্ক সিটির সাবওয়ে এবং বাস ভাড়া প্রদান করতে পারেন, এবং সেইটি 95% মানুষ এখন ব্যবহার করতে শুরু করেছেন। এবং 2026 সালের 1 জানুয়ারি থেকে মেট্রো কার্ড যাদের কাছে থাকবে, যাদের অর্থ আছে, মেট্রো কার্ডের সামান্য পরিমাণ জমা আছে, তারা সেটি ব্যবহার করতে পারবেন। তবে এর আগে যারা মেট্রো কার্ডে বদলিয়ে অমনি কার্ড নিতে চান, তারা সাবওয়ে স্টেশনগুলিতে যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গিয়ে মেট্রো কার্ডের পরিবর্তে বিনামূল্যে 31 ডিসেম্বর পর্যন্ত একটি অমনি কার্ডও পাবেন, এবং সেই সাথে মেট্রো কার্ডের জমা অর্থ সেখানে সঞ্চিত রাখতে পারবেন। প্রায় 30 বছর পর নিউ ইয়র্ক সিটিতে অমনি কার্ডের পরিবর্তে মেট্রো কার্ডের পরিবর্তে অমনি কার্ড প্রবর্তন করা হচ্ছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সারা বিশ্বের উন্নত সাবওয়েগুলিতে এখন এই অমনি কার্ড সিস্টেম, অর্থাৎ ডিভাইস কন্ট্যাক্টলেস, অর্থাৎ আপনাকে সোয়াইপ করতে হবে না, এই ধরনের ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকো শহরে এই অমনি কার্ডের মতো সিস্টেমের মাধ্যমে যারা গাড়িতে ব্যবহার করতে থাকেন, তারা সাবওয়ে এবং বাসের ব্যবহার করতে পারেন। আপাতত আজকে এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনি জানেন যে চতুর্দিকে, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনি শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? না, আমি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদকে বলছিলাম। আমার কথা শোনা যায়? জি, শুনতে পাচ্ছি। জি, জি, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সর্বত্র আপনার যে এই ফ্লুর সংক্রমণ এবং এর বিস্তৃতি এক আতঙ্কের সৃষ্টি করেছে। সো আপনাকে জানতে চাই যে এই ফ্লু এবং এর যে সংক্রমণের বিস্তৃতি, এটা যদি কারো হয়ে যায়, সিমটম কি, লক্ষণ কি, এবং এটা যদি হয় তাহলে এর প্রতিকার কি আপনার? থ্যাংক ইউ তাহের। তোমার ইকো হচ্ছে, তোমার একটা ফোন বন্ধ করে দাও, মানে একটা জি, থ্যাংক ইউ। সো এখন এটা ট্রু যে ডিসেম্বরের 20 তারিখে নিউ ইয়র্কে যেটা হলো, তারা অ্যাসেসমেন্ট করে দেখলো 71,000 মানুষ ফ্লু হয়েছে। আমি শিওর আরো বেশি হয়েছে, এগুলো ধরা হয়েছে, এবং তার 38% ইনক্রিজ গত সপ্তাহ থেকে। তো এই যে ফ্লু যেটা হচ্ছে, এটা দেখাচ্ছে নতুন একটা ভেরিয়েন্ট, যেটা জাপানে, ইউকে এবং কানাডাতে হয়েছে। এটা ইনফ্লুয়েঞ্জা এ যেটা বলি আমরা, ওর একটা সিরিয়াস ভেরিয়েন্ট। তো এটা হওয়ার জন্য অনেকেই, 3টে বাচ্চাও মারা গেছে, এবং প্রচুর, কলোরাডোতে সবচেয়ে বেশি, নিউ ইয়র্ক, পোর্টোরিকো, কানেকটিকাট খুব বেশি হচ্ছে, এবং এটা মানুষকে খুব কাহিল করে দিচ্ছে। তো এইটা ভেরি সিরিয়াসলি মানুষকে ফেটিক করছে। তো এটার জন্য আমাদের কি করা হয়? তো তারা যে ভ্যাকসিন যেটা দিচ্ছে এবার, এই ভ্যাকসিনটাতে এটা প্রেডিক্ট করে নাই, যার জন্য পুরো 100% ফ্লুকে আটকানো যাচ্ছে না, কিন্তু সিভিয়ারিটি আটকাচ্ছে। যারা ভ্যাকসিন নিয়েছে তাদের ফ্লু হলেও খুব খারাপ হচ্ছে না, কিন্তু যাদের ভ্যাকসিন নেন নাই তাদের ফ্লু হলে বেশ কাহিল হয়ে যাচ্ছেন। এবং এদেরকে এখনো ফ্লু ভ্যাকসিন নেওয়ার সময় আছে, যদিও এটা ফলে শুরু হয়েছিল, কারণ এটা হয়তো জানুয়ারি পর্যন্ত ফ্লুটা থাকবে। তো প্রথম কথা হচ্ছে কি করা যেতে পারে। নাম্বার 1 হচ্ছে প্রিভেনশন। বেসিক্যালি এটা ভ্যাকসিনটা যদি সবাইকে নেওয়া দরকার। অনেকে এবার কম নিয়েছেন, এবং বাচ্চারা 6 মাসের উপরে বাচ্চাদের থেকে সবাইকে ফ্লু ভ্যাকসিন দেওয়ার কথা বলছে। তো যদি এটা 100% এফেক্টিভ না, কিন্তু এটা হসপিটালাইজেশন খুব অসুবিধা থেকে বাঁচাবে। এবং ফ্লু হলে আমরা কি করব? ফ্লুর মধ্যে 24 ঘন্টার মধ্যে যখন হঠাৎ করে ফ্লু হবে, 2 থেকে 4 দিন সবচেয়ে খারাপ সময়। এই সময়টাতে বেস্ট হচ্ছে কমপ্লিটলি রেস্ট নেওয়া। অনেকে ফ্লু হয়েছে, আচ্ছা আমি একটু কাজ করি, তারা কিন্তু অনেক বেশি বিপদে পড়বে। আমার যখন আগে ফ্লু হতো, যেদিন ফ্লু হতো আমি বিছানায় ঢুকে যেতাম, এবং তাতে গিয়ে সিভিয়ারিটি কমতো। রেস্ট ইজ নাম্বার 1, এটা অনেকে বুঝে না। সেকেন্ড হচ্ছে যে হাইড্রেশন।
কারণ ফ্লু হলে, জ্বর হলে কি হয়, বডি থেকে ফ্লুইড বের হয়ে যায়, নিঃশ্বাসের সাথে অনেক বের হয়ে যায়। এগুলোর জন্য ইচ্ছা না থাকলেও আমরা যদি নর্মালি 1 গ্লাস 2 গ্লাস পানি খাই, আমাদের হয়তো 5 গ্লাস খাইতে হবে। তো এর মধ্যে মানুষ অনেক কিছু খেতে পারবে, কিন্তু খাওয়ার মধ্যে বেশি কফি খাওয়া যাবে না, কারণ কফি আবার ডায়ালিসিস হয়, মানে প্রেশার বাড়িয়ে দেয়। ঠিক এরকম সুগারি ড্রিঙ্ক, আমি ফ্লু খাই, আমি কি সোডা খেতে পারি, আমি কি খেতে পারি, এগুলো করলে ক্ষতি হয় কি, যে ফ্লুইড আরো বের হয়ে যায়। তো হালকা চা খাওয়া যাবে, কিন্তু বেসিক্যালি যেগুলো সুগারি না সেগুলো খাওয়া যাবে। জুস টুসের মধ্যে সুগার বেশি থাকে, কিন্তু পানির সাথে বেশি করে পানি বেশি করে খেতে হবে। এবং এই যেসব ড্রিঙ্ক পাওয়া যায়, অন্য ড্রিঙ্ক যেখানে সুগার কম থাকে, ইলেকট্রোলাইট থাকে, গ্যাটোরেড টাইপ, ওইগুলো খাওয়া যেতে পারে, সুগার কম যেগুলো, মানে হাইড্রেশন থাকতে বডিতে। হাইড্রেশন না হলে কিন্তু আরো বাড়ে, জ্বর বাড়ে আরো। সেকেন্ড হচ্ছে যে খারাপ না লাগার জন্য মানুষ বাজার থেকে টাইলেনল, আইবুপ্রোফেন, এডভিল এগুলো খেতে পারে। এডভিল টেডভিল, যাদের কিডনি প্রবলেম তারা এগুলো খাবে না, তারা শুধু টাইলেনল খাবেন। কিন্তু এটা খেতে পারে। জ্বর উঠলে, জ্বর কমানোটা অনেক সময় বাচ্চাদের খুব জ্বর হয়ে যায়, এই জ্বরের জন্য এই ওষুধ ডিফারেন্ট ভাবে, প্যারাসিটামল পাওয়া যায়, অ্যাসিটামাইনোফেন যে লিকুইড পাওয়া যায়, অনেক সময় মাথায় পট্টি আমরা দেই। জ্বরটা কমানো দরকার, এবং হাইড্রেশন না থাকলে জ্বর বাড়ে। থার্ড হচ্ছে, যখনই কারো ফ্লু হবে সেটা যেন না যায় মানুষের কাছে, তার জন্য তাকে মাস্ক পরতে হবে। খাঁচলে একটা টিস্যুর মধ্যে হাঁচি দিতে হবে, ওইটা টিস্যুটা ফেলে দিতে হবে। এবং ক্রাউডের মধ্যে যাওয়ার দরকার নাই, কারণ তখন একজন আরেকজনকে দিয়ে দেবেন। ফ্যামিলির মধ্যেও একজন আরেকজনকে দিয়ে দেয়, খুব ছোঁয়াচে এগুলো। হাতটা ধুতে হবে সাবান দিয়ে, অথবা দিয়ে, যেটা দিয়ে আমরা অ্যালকোহল সোয়াব যেটা করি। কেন? যে হাত থেকে মুখে একটা জিনিস টাচ করলাম, আরেকজন ওখানে কাশি দিয়ে গেল, আমরা যখন মুখে দিই তখন আমাদের হয়ে যাবে নাকের মধ্যে দিলে। এটা খুবই ইম্পর্টেন্ট। কোভিডের মতো হ্যান্ড ওয়াশিং ইজ ইম্পর্টেন্ট। রেস্ট্রিকশন, ক্রাউডের মধ্যে না যাওয়া, এই সময়টা খুব খারাপ। আর যদি ফ্লু হয়েই যায়, হাইড্রেশন কথা বললাম, কিন্তু যাদের বেশি অসুস্থ বা বয়স্ক মানুষ বা যারা বেশি কাহিল হয়েছে, তাদের জন্য একটা ওষুধ আছে, টেমিফ্লু। ফ্লু কমায়, সিভিয়ারিটি কমায়। এটা কিন্তু ফ্লু হওয়ার 48 আওয়ার্স, 2 দিনের মধ্যে না খেলে কোনো লাভ নাই। কেউ যদি ফ্লু হয়ে গেল, তা আমাদের 5 দিন পরে খাইলো, খুব একটা লাভ হবে না। তবে টেমিফ্লু অনেকের সিভিয়ারিটি কমায়, সেজন্য সেটা ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে। তো এই জিনিসটা আমি জানি যে 70,000 তারা বলছে, অনেকেরই হয়েছে, কিন্তু রিপোর্ট করছে না, সাফার করছে। এবং যেহেতু এটা মাসেল এক হয়, অনেক কাশি হয়, জ্বর হয়, এই জন্য মানুষের রেস্ট দরকার, বেশি করে হাইড্রেশন দরকার, টাইলেনল এগুলো খাওয়া দরকার। আর রেস্টটা খুব ইম্পর্টেন্ট। আর যারা মনে করে যে আমরা বেশি করতে পারবো না, সহ্য করতে পারবো না, বা আমার বেশি হচ্ছে, তাদের 48 আওয়ার্স এর মধ্যে টেমিফ্লুর মতো এই ফ্লুর ওষুধটা নিজের ডাক্তারের কাছ থেকে নিতে হবে। আর কেউ অনেকে বলে যে ভাইটামিন সি খেলে কমে যাবে। ভাইটামিন সি খেলে কমার কোনো স্কোপ এখন আসে না। তবে জিঙ্কটা বডিতে ফ্লুকে হেল্প করে। যদি কেউ জিঙ্ক ট্যাবলেট খান, তাহলে তার সেলগুলো হেল্প করে একটু কিল দেয় ভাইরাস। তো এটা আপাতত, যদি কোনো প্রশ্ন না থাকে আমি এখানে থামবো। থ্যাংক ইউ সো মাচ। সো যাদের হয়ে গেছে তারা টাইলেনল ছাড়া আর কি করতে পারে? আপনার ইজ দেয়ার এনি আদার মেডিসিন? যাদের হয়ে গেছে তাদের যেটা প্রবলেম না হয়, নর্মালি 2 থেকে 4 দিন খুব শরীর খারাপ থাকে, তারপরে কিন্তু 1 সপ্তাহের মধ্যে অনেকে ভালো হয়, কিন্তু দুর্বলতা থাকে কিন্তু অনেক দিন। কেন থাকে? মানুষ যখন ডিহাইড্রেটেড হয়ে যায়, ধরো আমি 1 গ্লাস 2 গ্লাস পানি খাই, আমরা তো 100 গ্লাস পানি খাই না। কেন খাই? ওই ভাতের পরে একটা এই করে পানি, কিন্তু একটা হ্যাবিট। থার্স্টি না হলে আমরা পানি, চা 1 কাপ খাই, এই ধরনের আমরা লিকুইড কিন্তু হ্যাবিট। কিন্তু ফ্লু হলে যে আমাদের ভেতর থেকে পানি বেড়ে যাচ্ছে, সেটার জন্য আমাদের এক্সট্রা খেতে হবে, এটা আমাদের মাথার মধ্যে ঢুকাতে হবে। যে যদি আমরা এক্সট্রা না খাই, যেটা নর্মালি যারা খায় তার থেকে বেশি খেতে হবে। স্যুপ খেতে পারে, গরম চা খেতে পারেন হালকা, কিন্তু খেতে হবে যেটাই খেতে ইচ্ছা করেন, পানি জাতীয়। তা না হলে এটা দুর্বলতা অনেকদিন থাকে, কারণ ডিহাইড্রেশনটা পট করে কমে না। আর হেলদি খাবার খেতে হবে। ফ্রাইড ট্রাইড এগুলো পেট খারাপ করে, ওইসব জিনিস খেলে ঝামেলা হবে। এগুলো ফ্রুটস যারা খায় না, তারা ভাইটামিন সি খাইতে পারে। আর যারা রেগুলার ফ্রুটস খান, তাদের ভাইটামিন সি খাওয়ার দরকার নেই, ভাইটামিন সি বেশি খাওয়ার দরকার নেই। কিন্তু যারা ডেফিসিয়েন্ট হতে পারে, খাচ্ছে না, তাদের ঠিক আছে। কিন্তু জিঙ্কটা হেল্প করে, এক্সট্রা জিঙ্ক খেলে আর কি। আর অনেকে আপনার এই ধরনের ফ্লু হলে বলে যে গোসল করবেন না, ঠান্ডা লাগাবেন না। গোসল করা কি ভালো না খারাপ?
গোসল করা খারাপ না, গোসল করা ভালো। এগুলো অনেকে বলে যে আমার যে ঠান্ডা লাগলে ফ্লু হয়, তো ঠান্ডা লাগলে ফ্লু হয় এটা কিন্তু বাংলাদেশে রিয়েল। বাংলাদেশে অনেকে আইসক্রিম খেলে গলা বন্ধ হয়ে যায়, আর আমেরিকাতে আমার এক ভাই উনি কোনদিন আইসক্রিম খান না, তো এখানে ইএনটি ডাক্তারকে বলেন আমি আইসক্রিম খাবো না, আমার টনসিলাইটিস হয়। তারা বলে কোথায় পেয়েছে এটা, কিন্তু এটা ট্রু যে বাংলাদেশে হয়। তো সুতরাং এই যে ঠান্ডা গরমের যে ভেরিয়েশন, এই যে আমাদের ভাইরাস গুলো ইনএক্টিভেট হয়, এটা কিন্তু রিয়েল। আমরা যদি ডাক্তাররা জানি না, আমরা লম্বা কথা বলে ফেলি, কিন্তু এক মানুষের গ্র্যান্ডমাদার সাজেশন হচ্ছে যারা কেউ বিশ্বাস করে তাদের এটা বিশ্বাস করা দরকার। কেউ বলি আমি বাইরে ঠান্ডা মাফলা না দিলে আমার হয়েছে, হতে পারে, কিন্তু যদি ডাক্তারিতে বলে যে এটা এমনি হইতো ঠান্ডার জন্য না, কিন্তু কেউ যদি বিশ্বাস করে আমার মনে হয় তার ঠান্ডার জন্য না লাগে, এই জন্য কাপড় চোপড় পরে যাওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ। এনি কোয়েশ্চেন? আপনার তো ঠান্ডা লাগলে দেখছি আপনি ল্যাব গায়ে মুড়ি দিয়ে শুয়ে থাকেন। আমার জানা মতে মানে আপনাদের টাইম টেলিভিশনের অনেকেই ওই যে ফ্লু শটটা দেন নাই, তো এইসব কথাবার্তা মানুষকে শোনানো ভালো। আবার নিজেরাও মানে আপনারা যদি প্রোটেকশনে না থাকেন, আপনি আচরিত ধর্ম পড়ে শিখাও, তাইলে মানুষজন এটা অনুসরণ করবে কেমন? তার সাহেব না মানে আপনি কি কথা বলতে কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না এটা। তো জেনেই আমি টাইম টেলিভিশনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছিলাম, আমি জানতে চাইছিলাম যে ওখানে কারা কারা ভ্যাকসিন দিচ্ছেন। জানলাম যে এখানে কেউ কেউ দেন নাই, আমি ইচ্ছা করে অ্যাভয়েড করছি যে এই ফ্লু শট কেন দেওয়া হয় নাই। তো যারা দেয় না এটা তো তার পার্সোনাল বিষয়, এটা তো জোর করার কিছু নাই। না, এটা আপনার পার্সোনাল বিষয় না, এটা কমিউনিটির বিষয়। আপনি আমাকে আক্রান্ত করবেন, আর আপনার যে অভ্যাস, আপনি হাঁটার সময় যে 14 জনের সারা হাত হ্যান্ডশেক করেন, এগুলো তো ভাই মানে এগুলো এই নিষ্ঠুর সত্য কথাগুলো বলা দরকার। এগুলো আরো অন্য লোক সাপোর্ট করবে। আপনার সাথে হাত মিলাই আমার শরীর খারাপ হইব, আর আপনি বলবেন আপনার পার্সোনাল আপনি ওই ফ্লু শট দেন নাই। না জি, আপনি অন্য আলাপে যান, আমি ঝগড়া করতে চাই না। জি ভাই, আপনি তো আসছেন জোড়ার মানসিকতা নিয়ে, আমি দেখতে পাচ্ছি। আমি তো দিয়ে দিছি। হ্যালো, ইব্রাহিম যেটা বলছে কিন্তু 100% ট্রু। এটা কিন্তু যখন অসুস্থ হয়, এটা কিন্তু আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি মানুষকে অসুস্থ না করা। এবং না উনি তো পার্সোনালাইজ করে ফেলছে। আমি তো আপনার ভ্যাকসিন দিয়ে দিয়েছি আজকে থেকে প্রায় 3 সপ্তাহ আগে। সাহাব ভাই এটা সাক্ষী। সাহাব ভাই নিজে আমাকে পোস্ট করে আমার হাত অবশ করে দিয়েছিলেন অলমোস্ট। না ঠিক আছে, ভালো করছে সাহেব। না আমি তোমার কথা বলছি না, এই প্রশ্নটা ওরকম। উনি কিন্তু ওইদিকে ইঙ্গিত করে বলতেছিলেন আপনার, মানে উনি এই যে এই কথাগুলো বলছিলেন, উনি যে খুবই ইঙ্গিত দিচ্ছেন আমাকে। সো ইট ইজ নট ট্রু। আমি তো ভ্যাকসিন দিয়ে দিয়েছি 3 সপ্তাহ আগে। না না, আমি ইঙ্গিতের মাধ্যমে আপনার উপরে নেন কেন? আমি সোশ্যাল রেসপন্সিবিলিটির কথাটা যেটা জিয়া ভাই বলতেছেন, এই কথাটাই বলতেছি। আপনি নিজের প্রোটেকশন করবেন, নিজের স্বাস্থ্য। ট্রাম্প তো ভ্যাকসিনে বিশ্বাসই করেন, আপনিও ট্রাম্প আদর্শে বিশ্বাস করেন। এটা আপনার যত দোষ কেষ্ট বেটার, এখানে ভয় লাগে। ইটস ট্রু। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ জিয়া ভাই। জিয়া ভাই, আপনাকে আরেকটা জিনিস জানতে চাই। আমাদের সাথে ডক্টর নির্জয় সাকিব আছেন, আমরা আলোচনা করব। বাট এমনি আপনার কি মনে হয় বাংলাদেশের যে সাম্প্রতিক যে অবস্থা আপনি দেখছেন, এটাকে আপনার হোয়াট ইজ ইওর অ্যানালাইসিস? বাংলাদেশের যে অবস্থা, এটা নিয়ে আগামাথা কিছু বলার উপায় নেই, কারণ এভরিডে থিংস আর চেঞ্জিং। তো যে কোনো কারণে চেঞ্জ হোক না কেন, চেঞ্জ হচ্ছে, এটা আমাদের মানতে হবে এবং সেইভাবে দেখতে হবে। আমরা খালি একজন আরেকজনের বিরুদ্ধে লাগালাগি যেটা, সেটা কমাতে হবে এবং মিথ্যা প্রচারগুলো আর কি। কারণ আমি বারবার বলি যে বাংলাদেশের সবাই কিন্তু বাঙালি, বাংলা ভাষায় কথা বলেন, একজন আরেকজন আত্মীয়, প্রত্যেক ঘরে সব পার্টি থাকে। তো আমাদের ছোটখাটো জিনিস মিথ্যাচার করে যেগুলো যে যে কনফ্লিক্ট গুলো বলার দরকার নাই, সেগুলোকে এনে সাধারণ মানুষের মধ্যে বিভেদ করাটা, ইলেকশন বলো বা এমনি বলো, এটা আমার মনে হয় বন্ধ করার কি উপায় আছে আমি জানি না, বাট এটা করা দরকার। তো আপনি তো বাংলাদেশে যাচ্ছেন, আপনাদের প্রজেক্ট বাংলাদেশে কেমন যাচ্ছে আপনার এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আপনাদের কিডনি প্রজেক্ট যেটা হচ্ছে বাংলাদেশে। আমি যাচ্ছি 4 তারিখে যাবো 2 মাসের জন্য, কারণ আমি এখন ইউনিভার্সিটি থেকে 1 মাস এক্সট্রা ছুটি নিয়েছি। কারণ আমাদের হাসপাতাল যেটা সিলেটে একটা চ্যারিটি হাসপাতাল করছে, ওটা এখন ইনপেশেন্ট হয়েছে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে ট্রিটমেন্টটা যেন আমেরিকার মতো শেখানো হয়। তো ওখানে মানুষ যেন, যারা ডাক্তার নার্স, তারা যেন এমন ভাবে দেয় যেটা বেস্ট ট্রিটমেন্ট, এটা যেন সিঙ্গাপুরেও যাওয়া না লাগে। আমাদের হাসপাতালকে, আমরা ছোট হাসপাতাল, কিন্তু ওইটার জন্য আমি সময় বেশি দেব। তাছাড়াও
ঢাকাতে ইন্টারন্যাশনাল কিডনি সেমিনার আছে 10-11, সেখানে বিদেশ থেকে অনেক আসে, সেখানে আমার কয়েকটা বক্তৃতা আছে। তো ওইগুলো এক্সচেঞ্জ আমার ব্যস্ত থাকা লাগে আর কি। তো ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। নির্জার সাকিব, অনেকদিন পরে আপনি আসলেন আমাদের প্রোগ্রামে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার অনেক দর্শক আজকে আমাদেরকে ফোন করে বলছিলেন যে উনি নাই কেন, ওনাকে জোর করে নিয়ে আসেন। সো আপনি আমাদের রিকোয়েস্ট রেখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। জানতে চাই যে আপনি তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিল করেন, বাট এখন আমরা যদি বাংলাদেশ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে চিন্তা করি, তাহলে বলতে হবে যে ভারতের সাথে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন, এই টানাপোড়েন আপনি দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ দ্য রিজন and how we can solve the problem, and আমরা একটা সুন্দর প্রতিবেশীসুলভ সহাবস্থানে আমরা যেতে পারি। ধন্যবাদ। আমি সো প্রিভিলেজড অ্যান্ড অনার্ড আজকে যোগ দিতে পেরে। তো আজকে বা এখন সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে টানাপোড়েন, সেটাকে যদি আমি একটু ঘটনা প্রবাহের জায়গা থেকে দেখি, তাহলে গত 2 সপ্তাহের মধ্যে যে এতবার বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাষ্ট্রদূতদেরকে পাল্টাপাল্টি তলব করা হলো, এটা বাংলাদেশ ইন্ডিয়ার ইতিহাসে প্রথম আনপ্রেসিডেন্টেড ঘটনা। এবং সেই সাথে আমরা দেখতে পেলাম যে মুম্বাইতে এবং বাংলাদেশের যেটা মিশন নিউ দিল্লিতে, সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশের মানে দূতাবাস অভিমুখে কতগুলো মিছিল হলো। এমনকি ডিপ্লোম্যাটিক জোন যেখানে সিকিউর থাকার কথা, সিকিউরিটি একদম নিশ্ছিদ্র, সেটাতে সিকিউরিটি সংস্থার প্রচ্ছন্ন মদদেই একরকম বিজেপি পন্থী কিছু গ্রুপ ঢুকে পড়ে বাংলাদেশ দূতাবাসে ঢিল ছোড়া পর্যন্ত ঘটনা আমরা ঘটতে দেখেছি। তো সেগুলোর প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে দুই তরফে রাষ্ট্রদূতদেরকে পাল্টাপাল্টি ডেকে আনা হয়েছে। এবং এর সাথে এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের তরফে ইন্ডিয়ার ভেতরে চলা মাইনরিটিদের উপরে যে গণসহিংসতা এবং নির্যাতন, সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটা শক্ত প্রতিবাদ জানিয়েছে, যেটা এই প্রথম। এবং সেটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু যদি বলি, ওপেন ডোরস নামের একটা খ্রিস্টিয়ান পারসিকিউশন সংস্থা আছে, ওয়াচডগ সংস্থা, পারসিকিউশন ওয়াচডগ সংস্থা। তারা তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টে দেখিয়েছে যে শুধু ক্রিসমাস যে ম্যাচগুলো হয়, অর্থাৎ গ্যাদারিংগুলো হয়, সেগুলোর উপর ইন্ডিয়ার ভেতরে 60টিরও বেশি ক্রিসমাস ম্যাচের উপরে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলার খবর পাওয়া যাচ্ছে। এছাড়া 2 জন ইন্ডিয়ান মুসলমানকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মেরে ফেলার রিপোর্ট আমরা ইন্ডিয়ার মিডিয়াতে দেখেছি। তো এই ঘটনাগুলোর প্রেক্ষিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এখনকার যে টানাপোড়েন, সেটার ইমিডিয়েট কজ হচ্ছে এটা। কিন্তু এর আগে যেটা দিয়ে শুরু হয়েছিল, সেটা হচ্ছে নিঃসন্দেহে বাংলাদেশের একজন তরুণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে যেভাবে হত্যা করা হলো সেটার মধ্য দিয়ে, এবং তারপরে খুনি পালিয়ে গেল, এবং সে ব্যাপারে সরকারের তরফে যে সরকার এবং জি, আমরা শুনতে পাচ্ছি, জি, সংবাদ সংস্থাগুলোর তরফে যে খবরগুলো এসেছে সেটার কারণে। তো এই সমস্ত ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা যদি দেখি যে যদি ইন্ডিয়া আমাদের চারদিক থেকে যেভাবে বর্ডার শেয়ার করে, সেখানে যদি ইন্ডিয়া এরকম খুনিদেরকে আশ্রয় দেয়, তাহলে আমাদের কি করার আছে? কারণ আমাদের তো ইন্ডিয়ার সাথে ব্যালেন্স অফ পাওয়ার নেই। হ্যাঁ, তো অনেকেই বলছেন যে বাংলাদেশ থেকে তো খুব সহজেই অপরাধ করে অপরাধীরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যেতে পারে, তাহলে বাংলাদেশের তরফে কি করা আছে? এখন দেখুন, সেই 4,500 বর্গ কিলোমিটারের যে 4,500 কিলোমিটারের যে সীমান্ত বাংলাদেশ এবং ভারতের, সেটা বাংলাদেশের জন্য যেরকম একটা ঝুঁকির কারণ, ইন্ডিয়ার জন্যও কিন্তু একইভাবে সেই ঝুঁকিটা বিদ্যমান। আমরা ইতিপূর্বে বাংলাদেশে আশ্রয় নেওয়া ইন্ডিয়ান তরফে দেখা হয় টেররিস্ট এরকম ব্যক্তি, যেমন উলফার নেতা অনুপ চেটিয়াকে কিন্তু বন্দি বিনিময় চুক্তির আওতায় ইন্ডিয়ার কাছে প্রত্যর্পণ করেছি। এখন ইন্ডিয়া যদি আমাদের সাথে সেই ফেভারটা রিটার্ন না করে, যদি তারা এখন রেসিপ্রোকেট না করে এই ঘটনাটা, তাহলে আমাদের তরফ থেকে তো একতরফাভাবে এরকম প্রেম নিবেদনের কোনো বিষয় নেই। এখানে যদি ইন্ডিয়ার উত্তপ্ত বিভিন্ন স্টেটস আমাদের নেইবার, সেই সমস্ত স্টেটস থেকে যদি কেউ একজন কোনো দুষ্কর্ম করে ইন্ডিয়ান ইউনিয়নের বিরুদ্ধে কোনো এক রকমের সাবভার্সিভ কাজ করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে,
এবং বাংলাদেশ যদি আগের মতো রেসিপ্রোকেট না করে ইন্ডিয়াকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য এটা একটা বিরাট বড় সিকিউরিটি থ্রেট। এবং ইন্ডিয়াকে এটা বুঝতে হবে যে শুধুমাত্র ব্যালেন্স অফ পাওয়ার থাকলেই এটা হয় না, এটা ব্যালেন্স অফ টেররেরও ব্যাপার। বাংলাদেশ যদি তার এই গুডউইলটা দেখানো বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ইন্ডিয়া এটাই সাফার করবে। সো এই যে অবস্থা এখন যে অচলায়তন চলছে, এটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। এবং বাংলাদেশ ভারত সম্পর্কের এই যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এটা দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার স্বার্থেই জরুরি। তো এর থেকে উত্তরণের জন্য ইন্ডিয়া ইমিডিয়েটলি খুব স্পেসিফিক কয়েকটা কাজ করতে পারে। প্রথমত, তারা একটা পরিষ্কার ভাষায় বলতে পারে যে বাংলাদেশের জনগণের তরফে গত বছর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তারা এর বিরুদ্ধাচরণ করা বন্ধ করবে, অর্থাৎ তারা এই জিনিসটাকে মেনে নেবে। তারা যে এটা মেনে নিতে পারছে না সেটা কিন্তু স্পষ্ট। ইভেন তাদের যে ডিপ্লোম্যাটিক কমিউনিক, যেমন হচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে তারা যে খুব ছোট্ট বিবৃতিটা দিয়েছিল, সেখানেও কিন্তু তারা এক রকমের অ্যাম্বিগুইটি রেখে দিয়েছিল। তারা বলছে বাংলাদেশের জনগণের সাথে কাজ করতে চায়। তো তারা এখনো ক্লিয়ার করেনি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইভেন যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে সরকার, সেটার লিগ্যাল এবং ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসটা তাদের কাছে কি। সো এটা তাদের প্রথম ক্লিয়ার করতে হবে, তাদেরকে মেনে নিতে হবে বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি বিরাজমান। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে যে সমস্ত অপরাধী পালিয়ে ইন্ডিয়ায় অবস্থান নিয়েছে, তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় অবশ্যই বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে হবে, যারা বিশেষত দণ্ডপ্রাপ্ত। যেভাবে বাংলাদেশ ইতিপূর্বে ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ান অপরাধীদেরকে ফিরিয়ে দিয়েছিল, এই রেসিপ্রোকেট যদি ইন্ডিয়া করতে ব্যর্থ হয়, তাহলে তার কিন্তু আর মুখ থাকবে না বাংলাদেশের সাথে ওই ডিপ্লোম্যাটিক নর্মালসিটা বুঝিয়ে রাখার জন্য। এবং ইন্ডিয়ার মাটিতে বসে বাংলাদেশের ভেতরে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপের উস্কানি দেওয়া, যেটা প্রকাশ্যে অনলাইনে দেখা যাচ্ছে, এগুলো কোনো মতেই চলতে দেওয়া যাবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ডিপ্লোম্যাটিক নর্মসের লঙ্ঘন। এগুলো অবশ্যই ইন্ডিয়ার তরফে বন্ধ করতে হবে। আরেকটি বিষয় আমি খুব স্পেসিফিক্যালি উল্লেখ করতে চাই, যেটা মিডিয়া অনেক সময় এড়িয়ে যাচ্ছে, বাট অনেকগুলো ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিপোর্ট ইতিমধ্যে হয়ে গেছে। সেটা হচ্ছে একটা খুবই অ্যালার্মিং টেন্ডেন্সি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে তালেবানের সাথে ইন্ডিয়ার বিজেপি সরকারের সম্পর্ক উন্নয়নের ফলে, রিসেন্টলি তালেবানের যে স্বরাষ্ট্রমন্ত্রী ভিজিট করেছিলেন ইন্ডিয়া, এটার পরে আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে তেহরিকে তালেবান পাকিস্তানের নামে জঙ্গিরা ইন্ডিয়ার ভেতর দিয়ে ট্রাভেল করে অন্য তৃতীয় চতুর্থ কোনো দেশে ট্রাভেল করছে এবং সেখানকার সংঘাতে জড়িয়ে পড়ে নিহত হচ্ছে, এবং পুলিশ রিপোর্ট আসছে, তাদের বডি ফেরত দেওয়ার বিষয়ে কথা হচ্ছে এবং নিউজ রিপোর্ট হচ্ছে। এটা অসম্ভব অ্যালার্মিং একটা ব্যাপার। এই যে ট্রান্সন্যাশনাল টেরোরিস্ট নেটওয়ার্ক, এইখানে ইন্ডিয়াকে অঙ্গীকার করতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী কোনো কার্যকলাপ ছড়িয়ে দিতে ইন্ডিয়া হেল্প করবে না, জাস্ট বিকজ অফ ইটস জিওপলিটিক্যালি কনভিনিয়েন্ট ফর দেম রাইট নাও। এটা যদি ইন্ডিয়া এখন করে, তাহলে কিন্তু পরবর্তীতে ইট মাইট কাম ব্যাক ফর দেম। এবং বাংলাদেশের তরফে যে সমস্ত কাউন্টার টেরোরিজম এফোর্টস আছে, সেখানে ইন্ডিয়াকে হেল্প করতে হবে। এবং ইন্ডিয়ার যে বিজেপিপন্থী গণমাধ্যম, সেগুলোতে যে মিথ্যার বেসাতি ছড়ানো হয় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, সেটাকে বন্ধ করতে হবে। এবং সর্বোপরি ফাইনালি আমি যেটা বলবো, বাংলাদেশের আগামী নির্বাচনটাকে নির্বিঘ্নভাবে হতে দিতে হবে। এইখানে নসিহত করা, নাক গলানো ইন্ডিয়ার বন্ধ করতে হবে। এবং যেই ক্ষমতায় আসুক একটা গণতান্ত্রিক উত্তরণের পরে, তার সাথে কাজ করতে হবে আগের মতো নিয়ন্ত্রণ করার যে মানসিকতা, একটা নিও কলোনিয়াল যে মাইন্ডসেট, সেটা ইন্ডিয়াকে পরিত্যাগ করতে হবে। এগুলো যদি করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার কিন্তু যৌথ সম্ভাবনাটা অনেক বেশি। বাংলাদেশের ইকোনমিক অপরচুনিটি ইন্ডিয়ার সাথে অনেক বেশি, অনেক বিষয়ে যৌথভাবে একটা সমমর্যাদার ভিত্তিতে চোখে চোখ রেখে কাজ করার কিন্তু একটা সুযোগ বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আছে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার অভিন্ন লং হিস্টোরিক এবং কালচারাল সম্পর্ক আছে, সেগুলা উন্নতি করতে কোনো বাধা নেই। এবং ভাষার দিক থেকে বলি, আমাদের নেইবার যারা বাংলা ভাষাভাষী একটা বিরাট জনসংখ্যা আছে। সো সর্বোপরি আমি মনে করি, জাস্ট আবেগ দিয়ে না দেখে, আইডিয়ালিজম দিয়ে না দেখে, রিয়েলিস্ট এবং প্র্যাগম্যাটিক জায়গা থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি এই ব্যাপারগুলো ডিল করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের সাথে এটা পয়েন্ট অফ নো রিটার্ন মোটেই না। একটা স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশে থাকা, এটা ইন্ডিয়ার জন্য ভালো, ইকোনমিক সিকিউরিটি সমস্ত দিক থেকে। Thank you so much. Thank you, Ibrahim Siddiquan. Dr. Ziauddin, any comment?
এটা আমি জানতাম না যে এই যে বাংলাদেশের ভিতর, বাংলাদেশ থেকে যে তালেবানের পক্ষে ইন্ডিয়া হয়ে লোকজন যাচ্ছে, এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড। এইটা পাকিস্তানের ডনে স্পেসিফিক রিপোর্ট করেছে যে অ্যাটলিস্ট 2 জন বাংলাদেশি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে পাকিস্তান স্টেটের বিরুদ্ধে তাদের সোকল জিহাদে লিপ্ত হয়েছে এবং পাকিস্তান মিলিটারির সাথে ফাইটিংয়ে মারা গেছে। এছাড়া বাংলাদেশের নিউজ আউটলেট বাংলা আউটলুক, সেখান থেকে একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এটার উপর বিরাট রিপোর্ট করেছে। বাংলাদেশের নতুন আরেকটা আউটলেট দ্য ডিসেন্ট, সেখান থেকে একটা বিরাট ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়েছে যে কিভাবে এই তেহরিকে তালিবান পাকিস্তান তারা বাংলাদেশের ভিতরে নতুন করে মাথা চারা দিয়ে উঠেছে এবং সেটা কিভাবে তারা ইন্ডিয়ান বর্ডার হেল্প ইউজ করছে, যেহেতু ইন্ডিয়ার সাথে তালেবান সরকারের একটা নর্মালাইজেশন রিসেন্টলি হয়েছে। এবং এই মুহূর্তে তালেবান সরকারের একজন গুরুত্বপূর্ণ অফিসিয়াল বাংলাদেশ সফর করছেন এবং এটা নিয়েও মিডিয়া রিপোর্ট হয়েছে। জিয়াবাই বলতো কিছু বলবে, কিন্তু এটা জিনিস যে মেজর সাকিব চমৎকার করে বলেছেন ইন্ডিয়াকে কি করতে হবে, এবং সাকিব আমার মনে হয় যে আমাদেরও কি করতে হবে ভারত সম্বন্ধে, আমাদেরও যে মানুষের, আমাদের জনমানুষের, আমাদের রাজনীতিতে ক্ষমতায় যারা আসেন তাদেরকে অতি মহব্বত বোনা অথবা একদম হোস্টাইল মনোভাব, দুইটাই আমাদের জন্য খারাপ। আমাদের সাথে ভারতের সম্পর্কটা খুবই একটি সরু লাইন দিয়ে আমাদের হাঁটতে হবে, এবং এটা পারস্পরিক জনগণের মধ্যে বিশ্বাস স্থাপন, জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন অনেক কিছুর উপরই নির্ভর করবে। দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক অস্থিরতার সুযোগটা ভারত নিচ্ছে এবং সারা পৃথিবী যে এখন পরিবর্তন হচ্ছে। এখন যে আগের প্রতিবেশী সুলভ, বড় ভাই সুলভ মনোভাব নিয়ে ভারত আমাদেরকে চাপিয়ে দেওয়া অনেক কিছু করতে পারবে না, সেটা ভারত এখন দ্রুত বুঝার সময় এসে গেছে এবং তারা বুঝতে চাও। কিন্তু আমাদের রাজনৈতিক অস্থিরতা, আমাদের একটা বড় রাজনৈতিক গোষ্ঠী বা এরা ভারত যাতে আমাদের আরো বেশি ডিস্টার্ব করে এই ব্যাপারে হয়তো ইন্ধন দিতেছে। তো এইটা তো আমাদের জন্য, আমরা ভারত নিয়ে প্রতিবেশীর সাথে আমরা যে সম্পর্কটা রাখবো এই নিয়ে তো আমরাই এক পেতে পারতেছি না। তো আমাদেরও করণীয় আছে এবং এই করণীয় গুলো আগামী দিনগুলোতে আমাদের সতর্কভাবে ঠিক করতে হবে যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে শুধু বৈরী না, এই যে ভারসাম্যমূলক সম্পর্ক, চোখে চোখ রেখে পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক, এইটা করে আমরা দুইজনই যাতে লাভবান হতে হয়। ভালোবাসা তো আর একতরফা হয় না, আমি খালি দিয়ে যাব বা আমার কাছ থেকে খালি তুমি চাইবা। তো এই ভালোবাসার একটা পারস্পরিক অবস্থানে আমরা যেতে চাই, এবং এই যাওয়ার জন্য আমি মনে করি আমাদেরও আগামী সরকারগুলা সেটা যেভাবে আসুক, এই সরকারগুলোকেও দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে এবং একটা চিন্তাশীল সিদ্ধান্তই আমাদের এই ক্ষেত্রে রক্ষা করতে পারে। জি ধন্যবাদ। থ্যাংক ইউ জিয়া ভাই। একটু অ্যাড করবো। জি, আমি টোটালি অ্যাগ্রি করি এবং এইখানে 2 রকম এক্সট্রিমিজম এটা কাম্য না, এটা একটা মিডল গ্রাউন্ড দিয়ে একটা প্র্যাগম্যাটিক বেসিসে চলতে হবে। তবে আমি এটা একই সাথে মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ একটা দীর্ঘস্থায়ী ট্রমা থেকে মুক্তির দিকে যাচ্ছে। 16-17 বছরের যে নিষ্পেষণ, সেটা এক রাতে কখনোই মুক্ত হবে না। এই সময় একটা স্কিজোফ্রেনিক যদি আচরণ করে বাংলাদেশের মানুষ, সেখানে আমার উচিত হচ্ছে যারা অভিজ্ঞ তারা এটাকে খুব সহানুভূতি, সিম্প্যাথির সাথে এটাকে ডিল করা উচিত। এবং সেটার কিছু আমি সিমটম উল্লেখ করতে চাই। এই প্রথম আলোর সম্পাদকীয়তে প্রকাশ্যে এবং খুব দ্ব্যর্থহীনভাবে বলা হয়েছে যে বাংলাদেশের গত 16-17 বছরের যে অথরিটেরিয়ানিজম, সেটার পেছনে ইন্ডিয়া সরাসরি দায়ী। এবং ইন্ডিয়া এই দায়টা যে প্রথম আলো যেটা স্বীকার করে নিল, সেটা একটা বিরাট বড় সাইন যে এক রকমের রিকনসিলিয়েশন আমরা করা সম্ভব। এবং এটা খুব পজিটিভলি আমি দেখি যে প্রথম আলো এই কথাটা স্বীকার করেছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যদি ইন্ডিয়া এখনো অবস্থান চালিয়ে যায়, তাহলে এটা আসলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তো সেদিক থেকে আমি বলবো যে এক রকমের ন্যাশনাল কনসেনসাস ওই প্রশ্নে হয়ে গেছে, যেহেতু আমরা ইতোপূর্বে যে সমস্ত আউটলেটগুলোকে দেখেছি বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান দূতাবাসের সাথে এক রকমের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে চলতে, তারা পর্যন্ত এখন স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে যে পরিবর্তিত পরিস্থিতিতে সেখানে ইন্ডিয়াকে এইটার বিবেচনা না করে এই সম্পর্ক স্থিতিশীল হওয়া সম্ভব না। তো এটা যেহেতু একদিক থেকে হয়েছে, আমি খুব আশাবাদী যে বাংলাদেশের অন্যান্য পক্ষগুলো এই জিনিসটা বুঝতে পারবে এবং সেটার জন্য প্রথমত কিছু সিগন্যাল আমাদের দেখতে পেতে হবে। খুব কুইক সিগন্যাল হচ্ছে যে
যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা বাংলাদেশের সর্ট আফটার সবচাইতে মানে এখন যেটা তুঙ্গে সেই শরীফ ওসমান হাদির খুনি, অলরেডি আমি একটা নিউজে দেখলাম যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা এখনো নিউজে আসে নাই। একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার খুব বিশ্বস্ত সূত্রে বলেছেন যারা এই খুনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। এবং মেঘালয়ের বিষয়টা গতকালকে ডিএমপির তরফে বলা হয়েছে যে 2 জনকে মেঘালয়ের পুলিশ অ্যারেস্ট করেছে। দিজ আর গুড সাইন্স, বাট নট ইনাফ। এবং রেসিপ্রোকেটটা যেহেতু আমরা ইতোপূর্বে করেছি অনেক, সো ইন্ডিয়ার তরফ থেকে ওইটার সিগন্যাল না দেখা পর্যন্ত বাংলাদেশের মানুষের যে 16 বছরের ট্রমা, এইটা এত তাড়াতাড়ি দূর হবে না বলে আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ। আমি একটু বলি, জি ইব্রাহিম যেটা বলছে এটা খুব ইম্পর্টেন্ট। সাকিব যেটা বলতেছেন এটা 50% রাইট, 50% টোটালি রং। কারণ ট্রমা যাই হোক না কেন, মব দিয়ে মানুষ মেরে ফেলা এটা কোনো ট্রমা না, এগুলো ননসেন্স, এগুলো বন্ধ করতে হবে, এগুলো কেউ অ্যাকসেপ্ট করবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ার নেতারা বলতেছে যে কি করবে, যে 7 সিস্টার ভেঙে দেবে। তো নেতারা এবং সিনিয়র লোকজন বলতেছে আর্মি, আচ্ছা তো এগুলো যদি কেউ উস্কানি দেয় তারা কিন্তু বাংলাদেশকে বিপদে ফেরার জন্য রেসপন্সিবল। তারা যদি রেসপন্সিবল কথা না বলে আমি ট্রমা ছিলাম এতদিন, আমার ট্রমা হয়েছিল এইটা সেটা, ননসেন্স, দিস ইজ স্টুপিড। প্রথম কথা হচ্ছে এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি। আমি আরেকজন এক্সকিউজ দিয়ে আমি মানুষ পড়ে ফেলাইতেছি, মারতেছি, আমার ট্রমা হয়েছে এই জন্য মারতেছি, কারা মারতেছে এরা? এবং এগুলোকে ব্যবহার করে কোনো এক্সকিউজ না। আমাদের ইব্রাহিম যেটা বলছে, আমাদের বলতে হবে আমরা ইন্ডিয়ার অনেক অন্যায় করতেছে। মোদি মুসলমানদের নাম সবখান থেকে মুছে দিচ্ছে। মোদি যেসব জিনিস করতেছে এগুলো আমরা স্পেসিফিক্যালি প্রতিবাদ করতে। তার মানে এইটা না যে আমরা বলবো আমরা ট্রমা হয়েছে এই জন্য আমরা মার্ডার করতে পারি, জ্বালাতে পারি, সার্ভিসটা ভেঙে দিতে পারি। তোমার ইন্ডিয়া যদি আমাদের সাথে লাগে এরা রেসপন্সিবল হবে। সুতরাং ওই ট্রমার ব্যাপারটা আমার মনে হয় ওইসব এক্সকিউজ দেওয়ার দরকার নেই। আমাদের দেশে যে অন্যায় হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে, ইনোসেন্ট মানুষকে মারতেছে, আগে যারা মারছে এখন অন্য গ্রুপ মারতেছে, এটা আমাদের স্বীকার করতে হবে। প্রথম আলো সবসময় তাদের সাংবাদিকরা তারা তাদের কেউ বিপক্ষে পক্ষে প্রথম আলোর দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা বহুত বড় সাংবাদিকতা করে, ইন্ডিয়ার বিরুদ্ধে লিখছে, কিন্তু ইন্ডিয়ার সাথে সরকারের যে অবস্থা ছিল তখন কোন জিনিস কেন্দ্রের বিরুদ্ধে লিখলে গভর্নমেন্ট এগুলো বন্ধ করে দেয়। এগুলো বুঝার ব্যাপার আছে। যারাই এন্টি ইন্ডিয়ার কথা বলতে গেছে তাদেরকে হাসিনা সরকার কি করছে, ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং তাদের সার্ভাইভালের জন্য এখন লম্বা বক্তৃতা না দিয়ে ওদের সার্ভাইভালের জন্য ওরা যেটা করেছে ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আমরা ইন্ডিয়াটা করতে হবে বলে কোনো লাভ নাই, কারণ তারা অন্যায় করেই যাবে। এই যে এখন যেটা করতেছে ফার্স্ট টাইম যে ইন্ডিয়াতে টিট ফর ট্যাট, যে খ্রিস্টানদেরকে যে অন্যায় করতেছে মুসলমানদের করলে তারা বলবে আচ্ছা এগুলো বাংলাদেশের প্রতিবাদ না করলে ইন্ডিয়ারা মনে করে আমরাই ফেল অন্যায় করতেছি, আর তারা কিছু করতেছে না। আমাদেরকে এইভাবে এগুতে হবে, নট নেসেসারিলি আমি 7 সিস্টার ভেঙে দেব, আমি এটা করবো ওটা করবো। আর হাদির খুনি সে ইন্ডিয়াতে গেছে বা যায় না এটা প্রমাণ না হওয়া পর্যন্ত এগুলো ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলা দরকার। যদি সত্যি প্রমাণ হয় অবভিয়াসলি আমরা ইন্ডিয়ার এগেনস্টে যাব, কারণ হাদিকে এইভাবে মারা তারা পালিয়ে চলে যাবে, ইন্ডিয়া সাপোর্ট দেবে, আনএক্সেপ্টেবল। কিন্তু হওয়ার আগে এটা নিয়ে রেটরিক করা যারা করছে এরা ভেরি ইরেসপন্সিবল এবং তাদের কোনো আইডিয়াই নাই হাউ টু ডু দিস ডিপ্লোম্যাটিক থিং। তো সেই ব্যাপারে আমার পজিশন হচ্ছে যে আমরা ভদ্র থাকবো। সবচেয়ে ইভেন অমর্ত্য সেন বলছে যে বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক। বাংলাদেশের কোনো যত যে পার্টি করুক না কেন কোনোদিন আন্দাজি হিন্দুদের সাথে কোনোদিন লাগে নাই, লাগছে পলিটিক্যাল জিনিস নিয়ে বা কিছু মানুষ গ্রামে গঞ্জে করছে, কিন্তু হিন্দু হয়ে গেছে এই জন্য অ্যাটাক করা। যতই তারা কমপ্লেন করুক না কেন, আমি দেখি, আমি সিলেটে সবসময় খবর নেই, কোনোদিন হিন্দু হিসেবে এইভাবে অ্যাটাক হয় না। যদিও হিন্দুরা হয়তো প্রতিবাদ করবে যে উনি কেন এটা বলতেছেন, হয় আমি জানি এটা ইন্ডিয়া যতটুকু হয় তার থেকে হয় না, কিছু তো হবে, হয়, কারণ এটা বদল কাজ সবখানে। তবে আমি যেটা বলি, ইব্রাহিম যেটা বলছে যে আমাদের উচিত আমাদেরকে রেসপন্সিবিলিটি সম্মানের সাথে কথা বলতে হবে, ফার্মলি, ভয় না। এখন বাংলাদেশে কেউ ভয় পায় না, কিন্তু বলতে হবে কাউন্টার করে। এবং ইন্ডিয়ার অনেকেই আছে, আমি দেখি পশ্চিমবাংলায়, তারা মোদির বিরুদ্ধে কথা বলছে, তারা মুসলমানদের সাপোর্ট দিচ্ছে, অনেক সিনিয়র সাংবাদিক, ওইগুলোকে আমাদের প্রচার করতে হবে। আমি তো অনেক জিনিস জানতেই না, ওদের কাছ থেকে জানতেছি ইন্ডিয়ায় কত সাম্প্রদায়িক জিনিস হচ্ছে। তো আমাদের তো প্রোটেস্ট করতে হবে সাহস করে, বিদেশে প্রোটেস্ট করতে হবে, কিন্তু
যারা ইনোসেন্ট তাদের জন্য না, যারা অন্যায় করতেছে সরকারকে, মোদি এই যে চার্চে করে ফেললো, একটা ছেলে মারার জন্য এখানকার সিনেটর লিখতেছে বাংলাদেশের বিরুদ্ধে, ওয়ারেস চার্চে কত মানুষ মারতেছে, নোবডি সেইং এনিথিং। তো আমাদের উচিত হবে ওইগুলোকে বেশি ধরা, যে তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলতেছো, তোমরা সাম্প্রদায়িক বেশি। আর কি করবে তারপরে যখন মানুষের ইয়ে হবে। তো এই কারণে আমাদের মব বন্ধ করা। বাংলাদেশে এই যে ইউনিট সরকার ফেল করতেছেন, হঠাৎ করে উনি মব হয়ে গেলেন, একজন মব করে একজনকে মেরে ফেলতেছেন, পোড়াই দিতেছেন, আর সবাই বলতেছে আমি ট্রমা থেকে। না, ইটস নট ট্রমা, দ্যাটস এন এক্সকিউজ। মুসলমানদের তো নাই কোনো মানবতার কোনো এক্সকিউজ নাই যে আমি ট্রমা হয়েছে, হাসিনা ট্রমা দিচ্ছেন এই জন্য আমি গ্রামের এক হিন্দু ছেলেকে পোড়াই দেবো, অথবা আমি, ইটস না এক্সকিউজ। এটা কোনো আসা যায় না। আমার কথাটা আমি একটু ক্ল্যারিটি দিতে চাই। আমার কথাটা আসলে টোটালি মিস ইন্টারপ্রিটেড হলো। আমি আসলে ট্রমা দিয়ে এটা বুঝে নেই যে কাউকে পুড়িয়ে মেরে ফেলা অথবা সংবাদপত্রের অফিসে আগুন দেওয়া। আমি আসলে ট্রমা বলতে যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশে, যেটা প্রথম আলো নিজে স্বীকার করে নিয়েছে তাদের এই সম্পাদকীয়র ভেতরে, যে ইন্ডিয়ার এই কর্মকাণ্ডগুলো যে এখনো চলছে। দেখেন, আপনি বলছেন হাদির খুনি প্রমাণ হয়নি পালিয়ে যাওয়া, এটার প্রমাণ আমাদের দরকার নেই। আমাদের দুইজন দণ্ডপ্রাপ্ত আসামি, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তো ভারতে আছেন। তারা শুধু আছেন তাই না, সেখান থেকে তারা টেলিগ্রামে, জুমে নিয়মিত বাংলাদেশে হত্যার হুমকি দিচ্ছেন। তারা বলছেন এটা হচ্ছে তোমরা একটা মারলে 10টা মারতে পারো না। আমরা তো দেখছি, সুতরাং প্রমাণ তো আছে। এখন এইটাকে প্রথম আলো যেটা তাদের সম্পাদকীয়তে বলেছে যে এই জিনিসগুলো আপনারা জারি রাখবেন আর এটা এক্সপেক্ট করবেন যে বাংলাদেশের জনগণ এই ব্যাপারগুলো শান্তভাবে মেনে নিবে, সেটা হবে না। এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এই ঘটনাগুলো একটা ক্ষোভের সৃষ্টি করছে। আমি এই ক্ষোভটাকে বুঝিয়েছি ট্রমা, বাট নেভার এভার এনি কাইন্ড অফ ভায়োলেন্স ইজ জাস্টিফাইড ইন দ্য নেম অফ ট্রমা। আমি জাস্ট মনস্তাত্ত্বিক ট্রমাটার কথা বলেছি, এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের একটা ইয়াং ইরেসপন্সিবল ছেলে হঠাৎ মাইক হাতে নিয়ে বলে ফেললো যে সেভেন সিস্টার্সকে আমরা আলাদা করে দিব। এটা নিয়ে যেই পরিমাণ হইচই আমরা দেখলাম। একই সাথে আদিত্যনাথ বা ইন্ডিয়ার পার্লামেন্টে এই এক সপ্তাহের মধ্যে দাঁড়িয়ে বলেছে যে মোদিজি যদি বাংলাদেশে অ্যাটাক না করে তাহলে মোদিজির উচিত তার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া। এটার ভিডিও রেকর্ড অনলাইনে আছে, জাস্ট গো সি ইয়োর সেলফ। সো এই রকমের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির এগেইনস্ট এরকম ইনস্টিগেশন, দিস ইজ অ্যান অ্যাক্ট অফ টেরর, দিস ইজ এ ফ্ল্যাগ্রান্ট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, এনি রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ল। এইটার কথা নিয়ে আমি কাউকে বলতে দেখলাম না এই পর্যন্ত। অথচ একটা বাচ্চা ছেলে, এগেইন দিস ইজ নট অ্যান এক্সকিউজ, সে জীবনে কোনোদিন কোনো ইলেকশনে জেতেনি, তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সে জাস্ট একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে সে একটা ট্রমা থেকে এগেইন আই এম নট জাস্টিফাইং হিজ পজিশন। এই যে সাইকোলজিক্যাল রেসপন্স, you have to deal, মানে he might need a clinician, I don't know, you are a doctor, you can say more. So this has to be dealt and at the level of psychology. এবং সেই জন্য আমি বলছি যে again any kind of mob, this is a highly politically charged word. কেন আমি বলি, যেদিন প্রথম আলোতে অ্যাটাক হয়, যেদিন ওই ইন্ডিয়াপন্থী অথবা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কোনো প্রতিষ্ঠানে অ্যাটাক হয়, সেদিন যেই সুশীল সমাজ সেটাকে মব বলে, তার পরের দিনই পত্রিকায় শিরোনাম হয় হচ্ছে, যদি তাদের বিরুদ্ধে কেউ হয়, যেমন ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, তাকে তার এলাকায় অ্যাটাক হলো, প্রথম আলোতে হেডিং হলো তোপের মুখে ফুয়াদ। তখন কিন্তু এটা মব না। সো দিস ইজ এ পলিটিক্যালি টুইস্টেড ওয়ার্ড। আই ডিসএগ্রি উইথ দিস ওয়ার্ড ইন জেনারেল, বাট আই এগ্রি এনি অ্যাক্ট অফ ভায়োলেন্স যেটা ল নিজের হাতে তুলে নেওয়া হয়, দ্যাট হ্যাজ টু বি ডেল্ট রুথলেসলি, এবং ল এবং রুল অফ ল এটা হচ্ছে প্রিকন্ডিশন ফর এনি কাইন্ড অফ পলিটিক্যাল প্রোগ্রেস। তোমার কথা কিন্তু এই যে বললা যে প্রথম আলোতে চলে গেছে, এখন জাস্টিফাইড আওয়ামী লীগের পক্ষের কোনোদিনও ছিল না। প্রথম আলোর এগেনস্টে হাসিনা এবং তাদের ভেরি আন্ডার প্রেশার ছিল। এখন এই জন্য কি প্রথম আলো ওই সময় বলতে হবে ইন্ডিয়া খারাপ, তাদের বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রথম আলো যদি কেউ না জানে, কমন সেন্স না থাকে, তাহলে এটা জানতে হবে যে প্রথম আলো কোনোদিন ভারতের পক্ষে ওইভাবে কথা বলে নাই, তারা কোনো কথাই বলে নাই। কিন্তু এখন প্রথম আলো আওয়ামী হয়ে গেল, ওই তারা আওয়ামী লীগ নাই, তার লেফট গ্রুপের, ওইখানে মব চলে গেল। ওটা নাকি মব না, ওটা কি whatever protest, this is stupid। এই ধরনের কথা উস্কানিমূলক কথা। মব ইজ মব,
যারা ওখানে গিয়েছে তারা সব অন্যায় করতেছে। সুতরাং প্রথম আলো কি লিখছে এটা নিয়ে বারবার বলার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে আছে অধিকারী কি বলতেছে, অমুক দুনিয়ার সবাই জানে ইন্ডিয়া কি বলতেছে। ওয়াই বারবার প্রথম আলো আজকে লিখলো আগে লিখে নাই, এগুলো বলা মানেটা কি? মানে প্রথম আলো যে কনভার্ট হয়ে গেছে হঠাৎ করে এক জায়গাতে এক জায়গায়, এটা বলা ইটস নট ট্রু। প্রথম আলোতে আমরা পড়ে আসতেছি, যে পড়ে না সে জানে না। প্রথম আলো আর ডেইলি স্টার তারা সবসময় ব্যালেন্স সাংবাদিকতা করে আসছে। তারা তোষামত গভর্নমেন্টকে করে নাই, এই জন্য তারা গভর্নমেন্টকে জন্য বিপদে ছিল। সুতরাং এগুলো অন্য স্টোরি, এগুলো হচ্ছে জাস্ট ওদেরকে হার্ট করার জন্য ইয়ে করা। এগুলোতে না যাওয়াই ভালো, কারণ আমরা এখন পেশেন্স থাকতে হবে যারা লিডারশিপ চিন্তা করতেছে, কারণ এখন ভেরি ডিভাইডেড দেশ। এখন যদি আমরা কাইন্ড না হই, প্রমাণ না পাই, হাসিনার সরকারের মধ্যে অনেকেই ছিল যারা ভালো মানুষ ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষের মারছে, হত্যা করছে। আমরা কি তাদেরকে এখন এসব নিয়ে আলাপ করতে চাচ্ছি? করতেছে না। ট্রমা হয় নাই তখন? 30 লক্ষ মানুষ মরে, তাদের ট্রমা হয় নাই, কিন্তু তারা ফরগিভ করেছে। কেন ফরগিভ করেছে? না হলে প্রত্যেকটা জামাত ইসলামের রাজাকারদের পিটিয়ে হত্যা করা হতো। কেন? যে এটা আমাদের মানুষ, আমরা একটা থেকে চলে আসতেছি। কারণ যারা যেটা করেছে তাদের একটা পারপাস ছিল। পাকিস্তানে এসে বন্দুক ধরছে, রাজাকার বানিয়েছে, এই বানিয়েছে, সে বানিয়েছে। দ্য হোল থিং ওয়াজ মেড বাই পাকিস্তানি সোলজার্স। এখন এটাকে জাস্টিফাই করে আমরা ওই সময় কিছু হয় না, এবার কিছু হয়েছে, এই নেগেটিভ বন্ধ না করলে আমাদের মধ্যে যে সংস্কার হবে সেটা কিন্তু কোনোদিন ঠিক হবে না। সিলেটে একটা ঘটনা ঘটছে অনেক আগে, বাপ মারা গেছেন, এক ভাই আওয়ামী লীগ করেন, এক ভাই হ্যাঁ মুক্তিযুদ্ধে, এক ভাই রাজাকার। দুই ভাই লাশের সামনে তারা মারামারি জানাজাতে। হঠাৎ আমার মনে হলো যে পাকিস্তানিরা আর্মিরা আইসা আমাদেরকে এক ভাইকে রাজাকার বানিয়েছে, এক ভাইকে আওয়ামী লীগ বানিয়েছে, বানিয়ে তারা চলে গেছে। আমরা কিন্তু এখন একজনের মধ্যে মারামারি করতেছি, আমরা কিন্তু সরতেছি না আমাদের, না না আমি ঠিক ছিলাম, আপনি রং। এটা যাচ্ছে না। গড সেক দ্য পিপুল যারা রং করেছে দে আর অলওয়েজ রং। নতুন ন্যারেটিভ কোনো দরকার নেই। এখন যেটা দরকার হচ্ছে যে আমরা ইন্ডিয়া না, ইন্ডিয়া থেকে আমরা অনেক ভদ্র, আমরা অনেক পেশেন্স আছে আমাদেরকে ন্যারেটিভ না দিয়ে এই মব বা অন্য কিছু করার কোনো দরকার নেই। এটা যদি আমরা না করতে পারি, আমাদের জেনারেশনে ইয়াং তোমাদের মতো বসে তারা মুক্তিযুদ্ধ কি হয়েছে জানেই না। মুক্তিযুদ্ধ কেন হয়েছে? কারণ শেখ হাসিনা 17 বছর খালি বঙ্গবন্ধু দিয়ে মুক্তিযুদ্ধ চালাইছে। মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মরে গেছে, প্রত্যেকটা ধ্বংস হয়েছে, প্রত্যেকটা গ্রামে পড়ছে। এমনি দেশ স্বাধীন হয় না। তো এই জিনিসটা মানুষের মাথায় নাই, মনে করছে দেশ এমনি স্বাধীন হয়ে গেছে আর আমরা এখন ভালো আছি। নো, ইটস নট ট্রু। এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি দেশের জন্য, এবং ন্যারেটিভ না দিয়ে বলা যে আমার দায়িত্বটা কি, আপনি ভুল করছেন না বলে যে আমি কি করতে পারি। আমার মনে হয় এটা যদি না করতে পারি না সাকিব, তাহলে আমাদের এই ভুল বোঝাবুঝি কন্টিনিউ হবে। থ্যাংক ইউ সো মাচ প্রফেসর ডক্টর সাকিব। আপনারা জানতে চাই যে এই যে বাংলাদেশ ভারতের যে টানাপোড়েনের যে রিলেশন, এই রিলেশনকে ইমপ্রুভ করার ক্ষেত্রে বাংলাদেশের কি ভূমিকা হওয়া উচিত এবং ভারতের কি ভূমিকা হওয়া উচিত? আমি এর আগে যেমনটা বলছিলাম আর কি, বাংলাদেশের তরফে তো আসলে বাংলাদেশের তরফে আমি অ্যাগ্রি করি যে বাংলাদেশের তরফে কোনো এক্সট্রিম পজিশন নেওয়া উচিত না। বাংলাদেশ এটা হচ্ছে একটা জিওগ্রাফিক্যালি বাউন্ডেড একটা সিচুয়েশনে আছে, তার 3 দিকে হচ্ছে ইন্ডিয়া। সো বাংলাদেশের জন্য এটা প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল না ইন্ডিয়ার সাথে এরকম একটা হাই প্রেশার হাই ভোল্টেজ সম্পর্ক দীর্ঘদিন চালিয়ে যায়, এটা প্র্যাকটিক্যাল না। সো বাংলাদেশকে একটা ট্রানজ্যাকশনাল এবং প্র্যাগম্যাটিক সম্পর্কের জায়গায় যেতে হবে, এবং সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম চোখে চোখ রেখে সম্পর্ক। তো সেটা হওয়া উচিত, এবং বাংলাদেশকে এইটা বারবার আশ্বস্ত করতে হবে সবাইকে। এটা মানে ছোট বড় হওয়ার কোনো বিষয় না, এটা বাংলাদেশের নিজের স্বার্থে আশ্বস্ত করতে হবে যে আমরা বাংলাদেশ থেকে কোনো ইন্ডিয়া বিরোধী, অর্থাৎ যেটা হচ্ছে আপনার কোনো ইন্ডিয়ার স্টেবিলিটির জন্য থ্রেট, এরকম কোনো কার্যক্রম হতে দিব না। এবং যে সমস্ত রেটরিক চলছে যেগুলো ইন্ডিয়ার আপনার সভরেন্টির জন্য হুমকি, এগুলো আমরা বরদাস্ত করবো না, এগুলো রেটরিকের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বড়জোর। তো এই জিনিসটা বাংলাদেশের তরফ থেকে হওয়া উচিত যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা ট্রানজ্যাকশনাল সম্পর্ক থাকা উচিত, যেটা আমরা ইউনূস সরকারের তরফে বারবার দেখেছি। কিন্তু ইউনূস সরকার প্রথম ওই যে ট্যুরে গিয়ে যেখানে মোদির সাথে মিটিং হলো, এটা ইউনূস সরকারের তরফে এটা চাওয়া ছিল। সো আমি মনে করি এদিক থেকে এ পর্যন্ত অ্যাটলিস্ট যথেষ্ট আমরা আগ্রহ দেখেছি বাংলাদেশ সরকারের তরফে। আর ইন্ডিয়ার তরফে তো আমি যেটা আগেই বলছিলাম যে তারা অতি অবশ্যই মেনে নিতে হবে, প্রথম কথা বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে, এবং সেটার পক্ষে বাংলাদেশে একটা বিপুল সংখ্যক বিশেষ করে তরুণ প্রজন্ম
আমার মনে হয় আসলে এইটা বোঝার একটা জেনারেশনাল গ্যাপ আছে। তরুণ প্রজন্ম আসলে ঠিক কোন জায়গা থেকে ব্যাপারটা দেখছে। যদি একটা ইলেকশন আসলে হয় তাহলে হয়তো তাদের ভোটিংয়ের মধ্যে কিছু প্যাটার্ন দেখা যেতে পারে। তো তাদের এই বিষয়টা মেনে নিতে হবে ইন্ডিয়ার তরফে, এবং বাংলাদেশের দিক থেকে যারা বিভিন্ন অপরাধে প্রমাণিত এবং সাজাপ্রাপ্ত তাদেরকে ওই বন্দি বিনিময় চুক্তির আওতায় হ্যান্ড ওভার করতে হবে, এবং এটা অ্যাসিওর করতে হবে যে বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতা ইন্ডিয়ার মাটি থেকে তারা হতে দিবে না। এবং সিম্প্যাথি, কাইন্ডনেস এগুলা আমি অ্যাগ্রি করি আমার আগে যিনি বলছেন তার সাথে। সেটার প্রথম শর্ত হচ্ছে যে অ্যাড হোমিনেম অ্যাটাক বন্ধ করতে হবে। আপনি কথার মধ্যে যুক্তি দিয়ে বলতে পারেন, বাট আপনি যদি বলেন যে অমুকের কথা হচ্ছে স্টুপিড, এটা খুব ভালো সিগন্যাল দেয় না যে আপনি আসলে নিজে কাইন্ড বা এমপ্যাথেটিক। এটাই আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রফেসর নির্জয় সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। ইলহাম চৌধুরী খোকন, অ্যান্ড দেন আপনারা সবাই আছেন। সো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গতকালকে কিছু রিপোর্ট বেরিয়েছে। আরিফ, আপনার কাছ থেকে একটু হোয়াট ইজ দ্য লেটেস্ট? লেটেস্ট বলতে তো কিছু নাই, মানে লেটেস্ট বলতে গুজব। মানে গুজব হলো মানে ফোন করে বলে যে কোন সময় ঘোষণা আসবে। ভাই আমি এখন মানে সংবাদপত্র হইলে আমাকে তো রেফারেন্স বলতে হবে যে ডাক্তার বলছেন যে সংকটজনক সময় পার করতেছেন, এইটা হলো খবর। আর গুজব হচ্ছে সবাই বলে যে কোন সময় ঘোষণা দিবেন, কার্যত তিনি ক্লিনিক্যালি ডেড। এখন এভরিবডি ইজ ওয়েটিং টু ডিক্লেয়ার একটা গুড টাইম। এখন একজনের মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, এটা আমি বলতেও চাই না। খালেদা জিয়া মানে সাবেক প্রধানমন্ত্রী, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী। এখন তাকে নিয়ে রাজনীতি কি হচ্ছে তার মৃত্যুকে নিয়ে, মানে এটা আমি বলতে চাই না। তবে তার শারীরিক অবস্থা যে ভালো না এবং জীবন মৃত্যুর একটা শেষ প্রান্তেই তিনি আছেন, এইটা আমরা একদম বলতেই পারি। ডাক্তাররা তো মানে একদম সর্বশেষ ব্রিফিংয়ে বলছেন তিনি একটা সংকটজনক সময় পার করতেছেন। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবো যে আমরা মানে যে তারেক যে আসলেন, তিনি কোন সময় বাথরুমে যাচ্ছেন, কিন্তু কোন সময় পানি খাইতেছেন, সবকিছুর একটা ভিডিও। কিন্তু মায়ের সাথে যে গেলেন এটার কোনো মানে ভিডিও বা এআই ছবি দিয়ে আবার লোকজন মানে ওই বিশেষ করে লোকজন ওই স্নেহময়ী মায়ের পাশে দাঁড়িয়ে তারেক যে ওখানে 2 হাত দেখা যায়, 3 হাত দেখা যায়, এগুলো না গুজবের ব্যাপার, এগুলো সত্য না। কিন্তু আমার কথা হলো যে এখন এই মুহূর্তে সব রাজনীতিতে মানে একটা মৃত্যু একটা স্বচ্ছতার প্রমাণ। এটা কত স্পষ্ট ভাবে পাবলিকের সাথে আপনি দল হিসাবে, আপনি সরকার হিসাবে যোগাযোগ রাখতেছেন। এই জিনিসটা কেন আমরা মানে একজনের অসুস্থতা নিয়ে সরকারি বা খেলা করবে কেন, এখন দল বা খেলা করবে কেন, এটা নিয়ে আমার একটা খুব আছে আবুতায়। এখন আপনারও মাঝে আপনার কাছে যদি আরো কোনো গুজব টুজব থাকে এগুলো জানার পাবলিক রাখার পরেই বলবে কি আছে একটু জেনে নেই আমরা। আমি যে বিষয়টি একটু যোগ করতে চাই, যা আসলে আমি নিজেই 5 ঘন্টা আগে আমি ওই এভারকেয়ারে একজন চিকিৎসকের সাথে কথা বলেছি। বেসিক্যালি বিএনপির যে মিডিয়া উইংস আছে বা মেডিকেল বোর্ড আছে বা বিএনপির, তাদের সাথে এই কথাটা আমি বলিনি। আমি বলেছিলাম একদম নর্মাল একজন চিকিৎসকের সাথে, একজন সংবাদকর্মী হিসেবে ন্যাচারালি, যে এই দুইটা উইংস এর বাইরে গিয়ে কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো একজন চিকিৎসক একটা ডিফারেন্ট মেডিকেল টার্মস আমাকে বলেছে। এখানে জনাব ডক্টর জিয়াউদ্দিন আছেন, উনি মনে হয় এই মেডিকেল টার্মসটার একটা ভালো অ্যান্সার দিতে পারবেন। ওই চিকিৎসক আমাকে যেটা বলেছে যে খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় এবং বিভিন্ন রকম রোগের উপসর্গ এবং সত্যিকার অর্থে উনি ভালো নেই। তবে উনি যেটা আমাকে বলেছেন যে হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, মানে এরকম একটা টার্মস। তা আমি তার সাথে আরেকটু কথা বলার চেষ্টা করলাম যে হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশনটা আসলে কি বা নিয়ন্ত্রণ করতে এখন আবার এটা আবার নতুন করে কি হলো। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর ডাক্তার জিয়াউদ্দিন আছেন আমাদের মাঝে, উনি ভালো বলতে পারবেন। জি প্রফেসর আদিন আহমেদ। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সমস্ত আমেরিকাতে, সমস্ত পৃথিবীতে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন খুব কমন। যেমন ধরো আমি গেলাম একটা অ্যাপেন্ডিসেক্টমি করার জন্য, ক্লিন অপারেশন, কোনো ঝামেলা নেই, কিন্তু পাশের বেড থেকে বা হাসপাতালের বিকজ অফ ইনফেকশন কন্ট্রোল এর জন্য একটা ইনফেকশন হাসপাতালের মধ্যে আছে, হাসপাতালের মধ্যে সব জায়গাতে ইনফেকশন থাকবে যতটুকু থাকে। প্রবলেম হচ্ছে আগে ইনফেকশন গুলো অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো যেত, এখন দেখা গেছে যে মোস্ট অফ দেম আর রেজিস্ট্যান্ট টু ইভেন দ্য হাই লেভেল অফ অ্যান্টিবায়োটিক। এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্গানাইজেশন যখন হাসপাতালে অ্যাকোয়ার্ড হয় তখন এটা
খারাপের দিকে যায়। তো এটা আমাদের বাংলাদেশে ইদানিং প্রায় খবর আসতেছে যে হসপিটাল ইনফেকশন এত বেশি এবং রেজিস্ট্যান্ট 90%, সবাই যেন অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতো মুড়ির মতো অ্যান্টিবায়োটিক খায়, তার জন্য যেগুলো নর্মাল ব্যাকটেরিয়া ওইগুলো এখন আর অ্যান্টিবায়োটিককে পাত্তা দেয় না। তো তাতে যে নতুন নতুন $1 মিলিয়ন অ্যান্টিবায়োটিক আসতেছে, ওটা কিছুদিন পর এত দেওয়া হয় ওইটাও রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই কথাটা যে তারা বললেন, ইটস এ ভেরি ব্যাড কথা, যে উনি ভালো হয়ে যেতেন, ওনার যে অসুস্থতা যেটা হয়েছে সেটা হয়তো ভালো হতেন, কিন্তু এখন যে এডিশনাল যেটা হাসপাতালে দেওয়া হয়েছে এটা কিন্তু হাসপাতালের দোষ না, আমেরিকাতে হয়। এই জন্য স্ট্রিক্ট আইন আছে যে কিভাবে কে ঢুকবে, কিভাবে হাত ধুবে, কিভাবে সে অ্যান্টিবায়োটিক ইউজ করবে, কখন ইউজ করবে না, দরকার না হলে খামোখা ফ্লুর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। এই ধরনের অনেক জিনিস আছে। আমি বাংলাদেশে ইনফ্যাক্ট 2005-এ ইনফেকশন কন্ট্রোল একটা সেন্টার বানিয়েছি আমি ড্রাগস ইউনিভার্সিটি থেকে ফান্ড দিয়ে। এটা ছিল আমাদের কাজ, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনকে বন্ধ করা। তো সেটা আমার আনফরচুনেটলি আমার কয়েকটা এক্সপার্টিজের মধ্যে এইটা, বাট খালেদা জিয়ার যদি তার একটা বলে থাকে তাহলে যেটা হয়েছে যে যেটার জন্য উনি জান নাই, ওরকম একটা ইনফেকশন উনি ঢুকছে যেটা ডিফিকাল্ট টু ট্রিট, শর্ট কথা আর কি। সো এখন বোঝা গেছে যে প্রবলেম কোন জায়গায় হয়েছে, রাইট? আরিফের কথা এবং প্রফেসর জিয়াউদ্দিন সাহেবের কথায় মোটামুটি এটা বোঝা যাচ্ছে। সো এখন কি হতে পারে? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, জিয়া ভাই? ট্রিটমেন্টে বলছিলাম যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি হয়েছে বিকজ স্টুয়ার্ডশিপ নাই। স্টুয়ার্ডশিপ মানে হচ্ছে হাসপাতালে কোনো রেস্ট্রিকশন নাই, ডাক্তার যে কোনো মানুষকে অ্যান্টিবায়োটিক কিনে ফেলে। এইটা রেজিস্ট্রেশন না হলে আমরা যদি যারই ইনফেকশন হয় না, আজকে খালেদা জিয়ার হয়েছে, কালকে আরেকজনের হবে, কিন্তু আমরা এগুলো খেয়াল করি না। আমরা রাজনীতি নিয়ে কথা বলি, অন্য জিনিস কথা বলি, কিন্তু এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলো ওইগুলোকে একটু পাত্তাও দেয় না। তো আমি এই জন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের যার যে এক্সপার্টিস আমাদের ফোকাস করা দরকার, কারণ রাজনীতি ইন্ডিয়া কি করবে, অন্য পার্টি কি করবে, আমার হাতেই নাই। আমি কোনোদিন পার্টিও করে নাই, কোনোদিন পলিটিক্স করে নাই, এটা আমার সাবজেক্টই না। কিন্তু আমরা দেশে এই যে খালেদা জিয়া ইনফেক্ট, এটা কিন্তু আরো অনেকেই হচ্ছে, এভরিডে মানুষ মারা যাচ্ছে। তো আমাদের অনেক প্রবাসী থেকে আমরা এটা করতে পারি। আচ্ছা, সাকিবের স্পেশালিটি কি? উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, কেন্টাকি ইউনিভার্সিটির। আচ্ছা, তো এক একজন একটা স্পেশালিটি আছে আমাদের। হি ইজ এ টিচার অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ কেন্টাকি। আচ্ছা, গুড। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যে এক্সপার্টিসরা আছে তাদের সাথে আমাদের কাজ করে অনেক কিছু করার আছে দেশে। রাজনীতি কিভাবে যাবে, কে ইলেকশন জিতবে, জিতলে কি না জিতলে কি, যারা আসবে তারাই বাংলাদেশের সবাইকে, খালাতো ভাইকে মামাতো ভাই। আমি মনে করি যে আমাদের কোনো লাভ হবে না, কিন্তু আমরা কি করতে পারি এইটা যদি আমরা আমাদের ছোট্ট একটা যদি করতে পারি, যেমন আমার যে সাবজেক্ট, তোমার যে সাবজেক্ট, সাকিবের সাবজেক্ট, তাহলে কিন্তু আমরা দেশে এগিয়ে যাবে। কারণ মানুষকে হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জনাব জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ নির্জর সাকিব, আপনাকেও অনেক ধন্যবাদ সময়ের জন্য। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন এবং আরিফুর রহমান, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।